তোফায়েল আহমেদ মারা গিয়েছেন 1943 সালে ভোলার দিঘলদী ইউনিয়নে। এই রাজনৈতিক ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছিলেন। 1969 সালের যে গণ অভ্যুত্থান রয়েছে এবং পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যে মহান মুক্তিযুদ্ধ, সেখানে এই তোফায়েল আহমেদের তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল এবং তিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন। তোফায়েল আহমেদ নিয়ে আজকে আলোচনা করার একটা বিশেষ কারণ রয়েছে, সেটি হচ্ছে একজন মানুষ তার অবদানটাকে যখন তার দুরভিসন্ধিমূলক কার্যক্রমের হাতিয়ার হিসেবে পরিণত করেন, সেটার হিসাবে আমরা তোফায়েল আহমেদকে পড়তে চাই, জানতে চাই। সেটার কারণে আজকের এই আলোচনা এবং সেটার সঙ্গে বর্তমান সময়ের যে সাদৃশ্যপূর্ণ ঘটনাগুলো রয়েছে সেগুলো আমরা কিছুটা আলোচনা করব সংক্ষেপে। তো তোফায়েল আহমেদ মুক্তিযুদ্ধের পরে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে। শেখ মুজিবুর রহমান তাকে ব্যক্তিগত বিশেষ সহকারী হিসেবেও নিয়োগ দেন এবং 73 সালে যে বাকশাল হয়েছিল, 73 বা 74 সালে, তো সেই বাকশালের সময়ও বাকশালের অংশ ছিলেন তোফায়েল আহমেদ। এবং সেই সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সমান্তরালে সেই সময়ের সরকার আওয়ামী লীগ তারা রক্ষী বাহিনী সৃষ্টি করে এবং এই রক্ষী বাহিনীর নেতৃত্বে ছিলেন চারজন। একজন ছিলেন শেখ মনি, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, দুঃখিত, সিরাজুল আলম। তো পরবর্তীতে এই রক্ষী বাহিনী দেশের মানুষের উপর নানান ধরনের অত্যাচার নিপীড়ন চালায়। বিশেষ করে জাসদ এবং গণবাহিনীর বিরুদ্ধে তারা স্টিম রোলার চালিয়ে ব্যাপক নিধন করে। রক্ষী বাহিনীর হাতে মানুষের রক্ত লেগে গিয়েছিল এবং পরবর্তীতে যখন শেখ মুজিবুর রহমান 15ই আগস্ট নিহত হন, তখনই আসলে রক্ষী বাহিনী বিলুপ্ত হয়ে যায়। তবে রক্ষী বাহিনী শেখ মুজিবুর রহমানকে রক্ষা করবার জন্য কোনো পদক্ষেপ নেয়নি এবং এই তোফায়েল আহমেদও তখন কিছুটা আড়ালেই ছিলেন, তিনিও সামনে এগিয়ে আসেননি। পরবর্তীতে বাংলাদেশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির একটা টানাপোড়েন চলতে থাকে। শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা যারা জীবিত ছিলেন, শেখ হাসিনা, শেখ রাহানা, তারা কেউই দেশে ছিলেন না। যাই হোক, পরবর্তীতে তারা দেশে আসেন এবং 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ আবার নির্বাচিত হয়। আর নির্বাচিত হওয়ার পরে এই তোফায়েল আহমেদ মন্ত্রিত্ব লাভ করেন। 2008 সালের যে বিতর্কিত নির্বাচন রয়েছে, যেটির মাধ্যমে বাংলাদেশে ইন্ডিয়ান আধিপত্য বিস্তারের একটা বন্দোবস্ত করার উদ্যোগ সফল করা হয়েছিল, অন্যদিকে বাংলাদেশের উপর যে স্বৈরশাহী বা স্বৈরতন্ত্রের দানব চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই সময়ও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন তোফায়েল। তো আমরা বলতে পারি যে দুইবার বাংলাদেশে যে বাকশাল কায়েম করা হলো, সেটার সঙ্গে সরাসরি বা প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন এই তোফায়েল আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বিরুদ্ধে সাধারণ ছাত্রকে মারার অভিযোগ রয়েছে এবং তিনি এই বাহুবল বা পেশি শক্তির রাজনীতিটাই চর্চা করে এসছেন। সেই 72 বা 73 সালে যখন বাংলাদেশে প্রথম পিএসসি গঠিত হয়, সেই পিএসসি গঠনের পরে সেখানে নিয়োগ দেওয়ার জন্য এই তোফায়েল রাজ্জাক তারা নাকি 350 বাছাই করা মানুষ পাঠিয়ে, মানে মুক্তিযোদ্ধায় পাঠিয়েছিলেন যাদের আসলে কোনো যোগ্যতাই ছিল না, শিক্ষাগত যোগ্যতা ছিল না। এরপর তারা 450 পাঠিয়েছিলেন। তো পরবর্তীতে দেখা যায় তাদের কোনো যোগ্যতা সেভাবে নেই, কিন্তু এই তোফায়েল এবং আব্দুর রাজ্জাকের যে প্রভাব ছিল, সেই প্রভাবের কাছে নতি স্বীকার করে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এই কারচুপির নির্বাচনের যে একজন প্রধান কুশলক ছিলেন সিসি নুরুল হুদা, তিনিও নাকি সেই তোফায়েল আব্দুর রাজ্জাক ক্যাডারেরই একজন ছিলেন। এই ছিল তোফায়েল আহমেদের রাজনৈতিক জীবনের
একটু নমুনা। এবং এগুলো কেন বললাম, কারণ মুক্তিযুদ্ধে তুফাইল আহমেদ যে অবদান রেখেছেন তা তো আমরা অবশ্যই জানি, কিন্তু এই মুক্তিযুদ্ধের অবদানটাকে তিনি নিজের বা দলের স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করে তিনি সাধারণ মানুষের উপর দানব হিসেবে বিদ্রুত হয়েছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখি 2014 থেকে 2019 সালে যেটি ভোটারবিহীন নির্বাচন, ভোট ছাড়াই 151 জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে গিয়েছিলেন। তো সেই নির্বাচনেও তিনি কিন্তু ছিলেন এবং পরবর্তীতে তিনি আবার বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব নেন, অর্থাৎ দুবার তিনি বাণিজ্য মন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরবর্তীতে শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক বিভিন্ন টানাপোড়েনের কারণে এবং 1/11-এর সময় তিনি সংস্কারপন্থী ছিলেন, সেই কারণে তার সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে যখন শেখ হাসিনা ছিলেন একটা টানাপোড়েন বা দূরত্ব সৃষ্টি হয় এবং ক্রমেই তিনি কোণঠাসা হয়ে যেতে থাকেন এবং একটা সময় গিয়ে তিনি আসলে আওয়ামী লীগে ব্রাত্যই হয়ে পড়েন। শেষ যে নির্বাচনটা হয়েছিল 2024 সালের যে আমিডাবি নির্বাচন, সেখানে কিন্তু তিনি আর অংশগ্রহণ করতে পারেননি। শারীরিকভাবে তিনি একেবারে যেটা বলা চলে নাজুক হয়ে পড়েন। তার শেষ জীবনগুলো বিছানায় কেটেছে, স্মৃতিভ্রষ্ট হয়ে গিয়েছিল। তার জানাজা হয়েছে বাংলাদেশে, তার কবরটাও বাংলাদেশে হচ্ছে। আমি বলবো যে 2024-এর পরে যে গণঅভ্যুত্থানের প্রভাবে বাংলাদেশে যে একটা বৈপ্লবিক পরিবর্তন এসছে এবং সেখানে আওয়ামী লীগের হোমরা অনেক নেতাই কিন্তু দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন। তারা দেশে ফিরতে পারবেন কিনা কিংবা তাদের মরদেহ দেশে আনা যাবে কিনা, এটা একটা বিরাট প্রশ্ন রয়ে গেছে। সুতরাং সেই বিবেচনা বলতে গেলে তোফায়েল আহমেদ সৌভাগ্যবানই বলতে হবে। এবং তিনি তার জীবনে যত অপকর্ম করেছেন, মানুষের প্রাণ হরণ করেছেন, সেগুলোর জন্য যে তাকে বিচারের মুখোমুখি হতে হলো না, সেটাও একটা পরম সৌভাগ্যই বলতে হবে। এখান থেকে শিক্ষা নেওয়ার একটা বিরাট ব্যাপার আছে। আমরা যদি জুলাই অভ্যুত্থানের দিকে একটু ফিরে তাকাই, তাহলে দেখতে পাবো সেখানে ছাত্র, সাধারণ মানুষ সবাই মিলে এই স্বৈরশাহীর দানবকে হটানোর জন্য একযোগে এক বিরাট আন্দোলনের সূচনা করেছিল এবং পরবর্তীতে স্বৈরশাহীর পতন হয়। কিন্তু জুলাই পরবর্তী সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কিছু মানুষ সেই জুলাই অভ্যুত্থানকে, জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য, দলীয় স্বার্থ সিদ্ধির জন্য নানান রকমের ফন্দি ফিকির করছেন এবং এই জুলাইটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করার অপচেষ্টা করছেন এবং জুলাইকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন। আবার জুলাইকে একটা প্যারামিটার হিসেবে অনেকের সামনে ঝুলিয়ে দিচ্ছেন। তো এই কথাগুলো কেন বললাম, কারণ এই যে তোফায়েল আহমেদ মুক্তিযুদ্ধে যিনি সক্রিয় ছিলেন, মুক্তিযুদ্ধের আগে আইয়ুব শাহের পতনেও যিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন, পরবর্তীতে তিনি কিন্তু দানব হয়ে উঠেছিলেন মুক্তিযুদ্ধের পরে। জুলাই আন্দোলনে যারা সামনে ছিলেন, সামনের সারিতে ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন এবং যারা বিভিন্ন পর্যায়ে অবদান রেখেছেন, এখন তারাও যদি মনে করেন যে এই জুলাইটাকে তারা তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন, এই জুলাইটাকে তারা একটা প্যারামিটার হিসেবে ব্যবহার করে দেশের জনগণের মধ্যে বিভেদ এবং বিভক্তির বিষ বাষ্প ছড়িয়ে দেবেন, তো সেটার পরিণতি কি হতে পারে আমার মনে হয় তোফায়েল আহমেদের জীবনীটা পাঠ করলে সেটা স্পষ্ট হয়ে যাবে। ইতিহাসে আগ্রহী পাঠকদের জন্য তোফায়েল আহমেদের জীবনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আশা করব আমাদের তরুণ যারা রয়েছেন তারা তোফায়েল আহমেদের জীবনীটা যেমন পাঠ করবেন, তারই সঙ্গে সঙ্গে আমাদের জুলাই অভ্যুত্থান এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ের যে ঘটনাগুলি রয়েছে, যে রাজনৈতিক চরিত্রগুলো রয়েছে, তাদেরকেও যথাযথভাবে পাঠ করবেন।